নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। এখন প্রায় ৮টা মতো বাজে। সকালে সমস্ত কাজকর্ম করে পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখন কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো বাইরে শুকোতে দিচ্ছি। দুদিন আগেই কিন্তু একটা লট কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। সেগুলো একদম তুলে রেখে দেবো, পরে সময় করে গুছিয়ে নেব। তারপরে এই যে এখন এগুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি। এখন ওয়েদারটা এতটাই মোটামুটি ঠান্ডা মতো রয়েছে না, এখন সকালে দিলে সন্ধ্যের মধ্যেই জিনিসপত্রগুলো শুকিয়ে যায়। তবে ভারী জিনিসপত্র দিলে দেখেছি মোটামুটি ১-১.৫ দিন মতো সময় লেগে যায়। এই কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম না যে ইলেকট্রিকের কিছু প্রবলেম থাকার কারণে আমি অনেক ইলেকট্রনিক জিনিস ইউজ করা বন্ধ করে দিয়েছি। তবে আপাতত কিছুদিন আগে ওই ইলেকট্রিকের প্রবলেমটা সলভ হয়েছে। নেক্সট টাইম বিল এলে বুঝতে পারবো যে আসলেই ঠিকঠাক সলভ করেছে না আবার সেই আগের মতো রয়েছে। তো এই কারণে সাহস করে এখন দুদিন ছাড়া ছাড়া মেশিনটা চালাচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট কি বানাবো সেটা ভাবতে ভাবতে দেখলাম যে দুধও রয়েছে ফ্রিজের মধ্যে। তো সেটা দিয়েই আজকে দুধ ওটস বানিয়ে ফেলবো ভাবছি। কারণ আমি না সাধারণত ওটস খেলে ওভারনাইট ওটস করে রাখি। আবার ওভারনাইট ওটসের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো না দিলে আমার ওভারনাইট ওটসটা খেতে একদমই ভালো লাগে না। তার মধ্যে একটা জিনিস হলো বেদানা। তো বেদানা না দিলে না ওভারনাইট ওটসটা খেতে একটু কেমন কেমন লাগে। বেদানা দিলে দেখবেন ওটস খেতে অনেক বেশি ভালো লাগে। আর সবথেকে বড় কথা, বাড়িতে দই সেরকমভাবে ছিল না সকালবেলাটা। একটু পরেই যদিও ব্লিঙ্কিট থেকে দই আনিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে কালকে রাত্রেবেলা আর ভিজোতে দেওয়া হয়নি। আর এই কলাগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আসা কলা। এই কিছুদিন আগেই আবার শাশুড়ি মা এসেছিলেন, কিছু জিনিসপত্র দিয়ে গিয়েছেন। তার মধ্যে প্রায় এক কাঁদি মতো কলা দিয়ে গিয়েছেন। অনেকগুলো, প্রায় ২০-২২টা মতো কলা দিয়ে গিয়েছেন। তো সেগুলো দিয়েই না টুকটাক করে ভাবছি আজকে কিছু বানিয়ে ফেলবো। প্রথমেই কিন্তু এখানটায় দুধ ওটসের মধ্যে আমি বেশ খানিকটা কলা দিলাম, ৩-৪টে মতো দিয়েছি। তো আমি ওটসগুলোকে আগে ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিলাম। আর এই ওটসগুলো হচ্ছে রোল ওটস। এইটা কিন্তু ফোটাতে অনেকটা সময় লাগে দেখলাম। আমি এর আগে রোল ওটস যতবার খেয়েছি ওভারনাইট করে খেয়েছি, তা না হলে এই চিলা টিলার মধ্যে দিয়ে দিয়েছি। বুঝতে তো পারিনি যে এটা কুকিং টাইমটা ঠিক কতটা লাগে। তো আজকে ফোটাতে গিয়ে দেখলাম অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, বেশ খানিকক্ষণ ফুটিয়ে এর মধ্যে আমি কুচনো আপেল আর কলা দিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। শ্বশুরবাড়ি থেকে যে কয়েকটা জিনিসপত্র এসেছিলো তার মধ্যে হলো এই চাল কুমড়োটা, তার সাথে ওল আছে, সাইডেই দেখতে পাচ্ছেন কুমড়ো আছে। তো এই সমস্ত জিনিসগুলো আবার পরে পরে রান্না করব। বিয়ের পরে পরে যখন আমি এই চাল কুমড়ো কিংবা লাউ কাটতে যাই, তখন আমার শাশুড়ি মা দেখে আমাকে বলেছিলেন যে আমি নাকি এগুলো কাটতে পারি না ঠিক করে। মানে আসলে আমি মাঝখান থেকে না ফাঁক করে দিয়েছিলাম, তো সেটা নাকি করতে নেই। তো ওখান থেকেই জানা, আর তারপর থেকে যদিও কখনো আমি ভুল করি না, সবসময় এরকম মাঝখান থেকেই ওটাকে আমি আগে কেটে তারপরে নিজের ইচ্ছে মতো করে শেপ দিই। তো যাই হোক, বলতে বলতে এখানটায় চাল কুমড়োটা কাটা হয়ে গেল। এ ধরনের রান্নাগুলো খেতে তো বেশ ভালোই লাগে, তবে এর যে বানানোর সময়টা এতটা টাইম টেকিং, সেই কারণে না এগুলো আমার খুব একটা বেশি করা হয় না। লাউ আনলেও আমি চেষ্টা করি বড় বড় করে কেটে মুগ ডালের মধ্যে দিয়ে দিতে। আর লাউ দিয়ে মুগ ডাল খেতে আমার বেশ ভালো লাগে। তবে চাল কুমড়োটা আজকে ভাবলাম নর্মাল ঘন্ট মতোই করি আর কি। এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। আজকে রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা নেই, কারণ শ্বশুরবাড়ি থেকে যে ওনারা এসেছিলেন তো কিছু রান্নাবান্না করে দিয়ে গিয়েছেন। এর আগের বারেও যখন এসেছিলেন, মানে এবারের আগের বারে তো ছানার ডালনা এনেছিলেন, সেটা খেতে খুব ভালো লেগেছিলো বলে এবারেও আবার ছানার ডালনা, মোচার ঘন্ট এগুলো এক টিফিন কৌটো করে দিয়ে গিয়েছেন। মোটামুটি আমার ২-৩ দিন মতো চলে যাবে। তো ওনারা যেই সময়টা ছিলেন সেই সময় ওই রান্নাগুলো দিয়ে খেয়েছি, তার সাথে টুকটাক কিছু রান্না করেছিলাম। তারপরে এখনও আমাদের ২ দিনের মতো রান্না রয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে আর বিশেষ কিছু করব না, শুধু চাল কুমড়োটা করে ফেলি। তো এখানটায় তেল নিয়েছি, তেলের মধ্যে ৫ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপরে কিন্তু সিম্পলি আমি চাল কুমড়োগুলোকে তুলে তার মধ্যে নুন হলুদ দিয়ে এরকমভাবে মজিয়ে নিয়েছি। তো একদম এটা কম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর অল্প একটুখানি গুড় দিলাম। মানে চিনিও দিতে পারেন, তবে আমার কাছে চিনি ছিল না বলে গুড় দিলাম। বেশ খানিকক্ষণ এটাকে আবার নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে এটাকে আবার নামিয়ে নেব। আমি আমার বাবার বাড়িতে যতবার চাল কুমড়ো খেয়েছি, চাল কুমড়োটা সবসময় ওই নারকেল দিয়েই খেয়েছি আর কি। মা নারকেল দিয়ে চাল কুমড়োটা বানায়। তো আজকে আমার কাছে ছিল না বলে সেরকমভাবে বানালাম না, নর্মালভাবে বানালাম। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
আর ওদিকে কিছুটা বাঁধাকপির পকোড়া করছি। যদিও এটা করার একদমই ইচ্ছে ছিল না, তবে দেখলাম যে হাজব্যান্ডের ইচ্ছে রয়েছে এটা খাওয়ার, তো সেই কারণে ভাবলাম বাঁধাকপির পকোড়া করে নিই। আমার কাছে বেসনটাও না বাড়ন্ত ছিল, খুবই অল্প একটু বেসনে বানিয়েছি বলে পকোড়াগুলো ঠিকঠাক শেপ আসেনি। আর এদিকে একটুখানি ফুলকপি আলু ভাজা করেছি, যেটা হাজব্যান্ডকে দুপুরবেলা রুটির সাথে দিয়ে দেবো, মানে রাতের ডিনারে দিয়ে দেবো। কলাগুলো যেহেতু ছিল, তো সেই কারণে চিন্তা করছিলাম সকাল থেকে রান্না করতে করতে কলাগুলো দিয়ে কি করা যায়। তো ভাবলাম একটু রাগি কেক বানিয়ে নিই, মানে রাগি আর গুড় দিয়ে কেক বানিয়ে নিই। তো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ছোটো বাচ্চা থাকলে তো অবশ্যই বানিয়ে ওদেরকে দিতে পারেন, বিশেষ করে বিকেলবেলা টিফিনে ওরা কিন্তু খুব পছন্দ করবে। তো এখানটা আমি 3টে কলা নিয়ে প্রথমে ম্যাশ করে ফেলেছি। তারপরে আমি 1 কাপ মতো গুড় দিয়েছি। এইরকম চামচের 3 চামচ মতো এর মধ্যে আমি ঘি দিলাম। এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি বানিয়ে এনে দিয়েছেন। কখনো ভাবছি আপনাদের সাথে ঘি বানানোর রেসিপিটা শেয়ার করব। ওনারা কিন্তু খুব সিম্পলভাবে ঘিটা বানান, আর এত সুন্দর খেতে হয় না। বাড়ির ঘি খেতেও কোনো রকম গিল্ট ফিল করি না, খুবই ভালো হয় ঘিটা খেতে। তো এখানটায় আমি ঠিকঠাক পরিমাপ সেরকমভাবে আমি হিসেব করিনি। মোটামুটি 1/2 কাপ মতো দই নিয়েছিলাম, তার মধ্যে আবার 1 কাপ মতো আমি রাগির আটা দিয়ে দিলাম, আর কিছুটা বেকিং সোডা আর কিছুটা বেকিং পাউডার দিলাম আর কি। বেকিং পাউডারটা যতটা দেবেন, বেকিং সোডাটা কিন্তু তার ঠিক অর্ধেকটা দেবেন। তো এরকমভাবে স্টেনারে এটাকে আমি স্টেন করে নিচ্ছি। এরকমভাবে স্টেন করে নিলে না কেকের যে ফ্লাফিনেসটা ওটা বেশ ভালো থাকে আর কি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে উইস্ক করে নিচ্ছি। আর এটা করার সময় মাথায় রাখবেন, এক দিক দিয়ে সবসময় কাট অ্যান্ড ফোল্ড মেথডে উইস্ক করবেন, তাতে করে কেকটা কিন্তু বেশ ভালো হয় আর কি। বিয়ের পরে পরে আমার বেকিংয়ের এত শখ ছিল, সেই সময় আমি বারাসাতে একজনের কাছ থেকে কেকের ক্লাস করেছিলাম। তো সেই কারণে কেকটা বলতে পারেন আমার ভালোবাসার জিনিস, আমার বানাতে খুব ভালো লাগে। তবে আমার কাছে সেরকম কিছু সরঞ্জাম নেই, আর সেই কারণে আজকাল আর সেরকমভাবে বানানো হয় না। তবে মাঝে মধ্যে চেষ্টা করি এই ধরনের হেলদি কেকগুলো বানানোর জন্য আর কি। খুব ইচ্ছে রয়েছে কেক নিয়ে যদি ভবিষ্যতে কখনো কিছু করতে পারি সেটা করার জন্য। জানি না করতে পারবো কি না, তবে খুব ইচ্ছে রয়েছে আর কি। কুকিংটা তো আমার বরাবরের জন্যই বেশ ভালো লাগে, তার মধ্যে কেকটা সবথেকে বেশি ভালো লাগে করতে। তো যাই হোক, আমি এরপরে ওই যে টিনটার মধ্যে কেকটা দিলাম না, তার মধ্যে আগে একটু ঘি গ্রিস করে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু একটু ড্যাব ড্যাব করে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারটা আগে থেকেই আমি প্রিহিট করে নিয়েছিলাম প্রায় 15 মিনিট মতো। প্রেশার কুকারে দিলে কিন্তু সবসময় মাথায় রাখবেন ওটা যে ওপরের যে সিটিটা রয়েছে সেটা, আর তার সাথে যে ভেতরের গ্যাসকিটটা রয়েছে না, সেটাকে আগে বের করে দেওয়া। তা না হলে কিন্তু কেকটা ভালো হয় না, আর ওই গ্যাসকিটের একটা বাজে স্মেল কেকের মধ্যে চলে আসে। আমি বহুবার ভুল করেছি, কারণ আমি করতে করতে মাঝে মধ্যে ভুলে যেতাম আর কি। তো এই কারণে সবসময় চেষ্টা করি এই জিনিসটা আগে বের করে রাখার। তো ওটাকে প্রায় 45 মিনিট মতো আমি কুক হতে দেবো। যদি আপনাদের কাছে মাইক্রোওভেন থাকে না, সেটাতে কিন্তু আরও তাড়াতাড়ি আর আরও সুন্দরভাবে হয় আর কি। আমার কাছে তো নেই, সেই কারণে গ্যাসেই আমি প্রত্যেকবারে বানানোর চেষ্টা করি। আর এই তো যতক্ষণ ওদিকে কেকটা হচ্ছে, আমি এদিকে ঝটপট কিছু ক্লিনিংয়ের কাজ সেরে নিচ্ছি। প্রায় 2 দিন ছাড়া ছাড়াই আমি এই কার্পেটটা সরাচ্ছি, তবে ঠান্ডা পড়ে যাওয়ার পরে না কাজগুলো করতে একদমই ইচ্ছে করছে না। আর আমার মেয়ে এত বেশি ময়লা করেছে, তো আজকে ভাবলাম এটা দিয়ে জায়গাটা একটু ক্লিন করে নিই। তো ভালো করে ঝাড়াঝুড়ি করে সোফা টোফাকেও একদম গুছিয়ে নিয়েছি। আর সন্ধ্যেবেলা যে আমি ঝাড়ুটা দিয়ে থাকি, সেটা কিন্তু বেশিরভাগ আমি এই দুপুরবেলা রান্নাবান্নার পরেই দিয়ে নিই, যাতে সন্ধ্যেবেলা কাজটা কম থাকে। আমার জীবনের অনেক কিছু রিয়েলাইজেশনের মধ্যে একটা রিয়েলাইজেশন আমার খুব গভীরভাবে হয়েছে। সেটা হলো, আপনি যদি কারোর জন্য 10টা ভালো করেন আর হঠাৎ করে একদিন হয়তো একটা খারাপ করে ফেললেন, সেই মানুষটা কিন্তু আপনার ভালো করা 10টা জিনিস ভুলে যাবে, আপনার খারাপ করা সেই একটা জিনিসের দিকে তাকিয়ে বসে থাকবে। আর সমাজের নেচারটাই এটা যে কোনো মানুষকে কিন্তু তারা ভালোভাবে দেখে না। প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁত, দোষ এগুলো সবসময় খোঁজার চেষ্টা করে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষকে কিন্তু সবসময় খুশি করা সম্ভব হয় না। আপনার শুধু দায়িত্ব এটুকু, আপনি নিজেকে ভালো রাখবেন, তার সাথে আপনার দ্বারা যতটুকু ভালো করা সম্ভব সেটা আপনাকে করতে হবে। কারোর কোনো খারাপ চাওয়া বা কারোর প্রতি কোনো খারাপ ধারণা রাখা, কারোর খারাপ করা, সেটা আমাদের একদমই উচিত নয়। আমি সবসময় এটা মনে করি যে আমার প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু আমার ঈশ্বর রয়েছেন। উনি আমার প্রত্যেকটা কাজ বা আমার প্রত্যেকটা চিন্তাভাবনা খুব কাছ থেকে দেখছেন, আর আমাকে ঠিক উনিই বিচার করছেন।
আমি সমাজের মানুষের বিচারের দিকে তাকিয়ে কখনোই বসে থাকি না। আগে এই জিনিসগুলো নিয়ে অনেক ডিস্টার্ব হতাম, তবে আজকাল সেই জিনিসটা আমি নিজের মধ্যে থেকে অনেকটাই দূর করার চেষ্টা করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ক্লিনিংও হয়ে গিয়েছে আর কেকটাও আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। 45 মিনিট পরে আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে এখন আপনাদের সামনেই আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কত ভালো হয়েছে, কোনো রকম ডিম ছাড়া, কোনো রকম ময়দা ছাড়া, তেল ছাড়া কিন্তু কেকটা খুব স্পঞ্জি আর খুবই ভালো হয়েছে। এরকমভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন অবশ্যই। আর এখন কিছুটা আমি ফ্রিজের মধ্যে তুলে দিচ্ছি আর কিছুটা হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।